ওয়েলকাম টু রেস। আজকে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ এবং বিজ্ঞান বইয়ের থেকে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য এবং কার্যগত প্রক্রিয়া চ্যাপ্টারটির অভিশ্রবণ অংশটি পড়ব। তো দেখো, এই যে অভিশ্রবণ অংশ, এই অভিশ্রবণ অংশে কি কি আছে, কি কি পড়তে হবে, কি কি গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। চলো দেখা যাক যে অভিশ্রবণ জিনিসটা কি। তাহলে প্রথমে আমরা দেখব কি না অভিশ্রবণ জিনিসটা কি। না অভিশ্রবণ কি? অভিশ্রবণ হচ্ছে, আগের ভিডিওতে আমরা ব্যাপন পড়িয়েছিলাম বা ব্যাপন বোঝার চেষ্টা করেছিলাম, সেই ব্যাপনের মতনই একটা পদ্ধতি, কিন্তু এক্ষেত্রে আলাদা কি, এক্ষেত্রে পার্থক্যটা কি? তাহলে এক্ষেত্রে অসমোসিস বা অভিশ্রবণের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে না গাঢ় তরল এবং যেটা তোমার আছে কম ঘন দ্রবণ, সেই দুটো দ্রবণের মধ্যিখানে আমরা একটা অর্ধভেদ্য পর্দা লাগিয়ে দিই। এই যে তোমাদেরকে আমি দেখো একটা ছবিতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই যে পর্দাটা, এই পর্দাটাকে আমরা বলছি কি না অর্ধভেদ্য পর্দা। এই যে পর্দা, এই পর্দাটাকে আমরা বলছি অর্ধভেদ্য পর্দা। তো এটা অর্ধভেদ্য কেন? কারণ এই পর্দার মধ্যে দিয়ে কিছু কিছু পদার্থ যেতে পারে, আবার কিছু কিছু পদার্থ আরপার হতে পারে না। যেমন কিছু পদার্থ এটার মধ্যে দিয়ে আরপার হয় এবং কিছু পদার্থ আরপার হতে পারে না। এক্ষেত্রে কোন পদার্থটা আরপার হতে পারে এবং কোন পদার্থটা আরপার হতে পারে না? দেখো, এই যে গাঢ় যে দ্রবণটা আছে, এই দ্রবণটা আমি যদি জল এবং চিনির দ্রবণ নিই, তাহলে জলের যে কণাগুলা, জলের জলের কণাগুলো এই এই পর্দাটার মধ্যে দিয়ে আরপার হতে পারবে, কিন্তু চিনির কণাগুলো এর মধ্যে দিয়ে আর পার হতে পারবে না। তাই জন্য এই যে পর্দা, এই পর্দাটাকে আমরা অর্ধভেদ্য পর্দা বলছি। এই যে ঘটনা যে জলের কণাগুলো আর পার হতে পারবে এবং চিনির কণাগুলো আর পার হতে পারবে না, তাহলে দুই দিকেই তো জল আছে, এইদিকেও ধরো জল আছে আর এইদিকে আমি নিয়েছি বিশুদ্ধ জল, তাহলে এইদিকেও জল আছে। তাহলে কোন দিকের জলটা কোন দিকে যাবে? এই জলটা এইদিকে আসবে না এই জলটা এইদিকে আসবে? সেই যে ঘটনাটা, সেই ঘটনাটাকেই আমরা বলবো অভিশ্রবণ। কেমন না, দেখো এই দ্রবণটার গাঢ়ত্ব বেশি, এই দ্রবণটার গাঢ়ত্ব কম, তাহলে বেশির থেকে বেশির থেকে যখন কমের দিকে যাবে, বেশির থেকে যখন কমের দিকে যাবে এবং একটা সম্পৃক্ত গাঢ়ত্ব যতক্ষণ না হচ্ছে দুজনের মধ্যে, দুই তরলের মধ্যেই ঘনত্ব যখন একই লেভেলে বা সম্পৃক্ততায় না আসছে, সেই পর্যন্ত জলের কণাগুলো এই দিক থেকে এই দিকে যাবে। এই যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা কি বলছি না, এই ঘটনাটাকে আমরা বলছি অসমোসিস বা আহ, অভিস্রবণ। এখানে তোমাদের এই যে লেখাটা দিয়েছি, এই লেখাতে আমি যেটা বলছি সেইটিই তোমাদেরকে বলা আছে। আমি যদি এখানে এটাকে ধরি এ এবং এটাকে যদি ধরি বি, তাহলে যা হবে সেটাই দেখো এখানে লেখা আছে। তাহলে এটা হলো অসমোসিস। অসমোসিস কি আমরা বুঝলাম। দুই, আমরা দেখব যে অসমোসিসের মাধ্যমে তাহলে আমাদের কি কি সুবিধা হয় কিংবা অসুবিধা হয়, কিংবা আমরা যদি বলি এটা দুটো ছোট পরীক্ষার মাধ্যমে আমরা অসমোসিস বুঝবো। ছোট পরীক্ষা, এই যে পরীক্ষা বা এক্সপেরিমেন্ট গুলো, এই এক্সপেরিমেন্ট গুলো আমরা ঘরেও করতে পারি। তোমরা দেখেছো ঘরে কিশমিশ এনে রাখা হয় পায়েস করার জন্য, সেই কিশমিশকে যদি কোনোদিন জলের মধ্যে ফেলে রাখো, তাহলে দেখবে চুপসে যাওয়া যে কিশমিশ, সেটা ফুলে আঙ্গুরের মতো হয়ে যাবে। তাহলে সেখানে কি হয়, এই যে চুপসে যাওয়া যে কিশমিশ, এই চুপসে যাওয়া কিশমিশটি, এটি দেখো প্রথমে এরকম ছিল, এটাকে আমি জলের মধ্যে দিলে এই রকম হয়ে যাবে। এটা কেন হয়? এটা হয় না, দেখো আমি যদি এখানে কিশমিশের একটি ছবি আঁকার চেষ্টা করি, তাহলে দেখি কিশমিশটা এরকম ছিল। কিশমিশের ভেতরে কি ছিল, না কিশমিশের ভেতরে ছিল, ভিতরের যে দ্রবণটা, সেই দ্রবণটা গাঢ় দ্রবণ ছিল, সেটাকে আমরা জলের দ্রবণের মধ্যে দিলাম। জলের দ্রবণটা কি তুলনামূলক কম ঘন, এই কিশমিশের ভেতরের দ্রবণটা হচ্ছে বেশি ঘন। এবং এই যে কিশমিশের যে গাটা, এই কিশমিশের যে খোসাটা, এই খোসাটা আমাদের অর্ধভেদ্য পর্দার কাজ করলো।
এবং এই অর্ধবেদ্য পর্দার যখনই কাজ করলো তখন এইখান থেকে জলের যে কণাগুলো এগুলো কি হলো, কিশমিশের মধ্যে গেল এবং কিছুক্ষণ পরে কিশমিশটা এরকম ফুলে গেল। এই একই রকম ঘটনা আমরা যদি আলুকে ভিজিয়ে রাখি নুন জলের মধ্যে, দেখো এইখানে কি আছে, নুন জল আছে, আর এখানে শুধু জলের মধ্যে দেওয়া আছে, এখানে নুন জলের মধ্যে দেওয়া আছে। তাহলে দেখা যাচ্ছে যে নুন জলের মধ্যে যে আলুগুলো দেওয়া আছে সেই আলুগুলো কেমন হচ্ছে না, সেই আলুগুলো চুপসে যাচ্ছে। কেন চুপসে যাচ্ছে না, আলুর মধ্যেকার যে জল তার ঘনত্ব এই বাইরে নুন জলের ঘনত্বের থেকে কম, তাই বাইরেকার যে জল সেই জলটা বেরিয়ে আসছে নুন জলের যে ঘনত্ব সেই ঘনত্বটাকে সমসত্ব করার জন্য। এক্ষেত্রে এই ঘটনাটির জন্য আলুগুলো তোমার কি হচ্ছে না, আলুগুলো চুপসে যাচ্ছে। এই যে ঘটনা দুটো দেখলাম, দুটো এক্সপেরিমেন্ট দেখলাম বা পরীক্ষা দেখলাম, এই পরীক্ষাগুলো দেখো কিসের কারণে হচ্ছে এই ঘটনাটা, এটা হচ্ছে অভিশ্রবণের জন্য। তাহলে তাহলে এটা আমরা দেখলাম যে অভিশ্রবণ কি বলে, এবং অভিশ্রবণের মাধ্যমে আমরা ঘরের মধ্যে দুটো সুন্দর এক্সপেরিমেন্ট করে দিতে পারলাম। এটা হলো। পরে আমরা দেখি যে অভিশ্রবণের মধ্যে কি হতে পারে। এই যে আমি যে ঘটনাটা তোমাকে বললাম সেই ঘটনাটাই এখানে লেখা আছে। এটা তোমাদের পরীক্ষায় যাতে তোমরা ভালো করে লিখতে পারো কিংবা তুমি বইটা পড়ে বুঝতে পারো, এই জিনিসটি তার জন্য আমি দিয়ে রেখেছি। এটা কি, এটা কোথার থেকে নেওয়া আছে, এটা তোমাদের বইয়ে যে পড়াটা আছে সেই বইয়ের পড়াটাই আমি দিয়ে রেখেছি। এরপর আমরা অভিশ্রবণ জানলাম। আমরা কি কি জানলাম এখানে একবার দেখি। না, অভিশ্রবণ জানলাম, অভিশ্রবণের দুটো এক্সপেরিমেন্ট জানলাম, এইবার আমাদের কি মনে কোশ্চেন জাগছে না বা প্রশ্ন জাগছে না যে অভিশ্রবণে জলটা এই দিক থেকে এইদিকে কিংবা এদিক থেকে এইদিকে যাচ্ছে, কিন্তু সেটা কিভাবে যাচ্ছে, এই কোশ্চেনটা যদি আমাদের জাগে তাহলে তার উত্তর দেওয়ার জন্য একটা জিনিস আছে যার নাম হচ্ছে অভিশ্রবণ চাপ। অভিশ্রবণ চাপটা কি জিনিস আমরা বুঝি। না, এই যে জলটা যাচ্ছে কম বেশি ঘন দ্রবণের দিকে, কম ঘন দ্রবণের যে জলটা সেই দ্রবণের জলটা বেশি ঘন দ্রবণের দিকে যাচ্ছে। তো যাওয়ার সময় এই যে পর্দাটা আছে, এই পর্দাটার মধ্যে যে চাপটা সৃষ্টি করছে সেই চাপটিকেই আমরা বলছি অভিশ্রবণ চাপ। এবং দেখো এই এক নম্বরটায় দেখো, এক নম্বরের এই যে জলটা, এই অংশের জলটা এইদিকে গেল, এটা যদি আমি এ ধরি, তো এ নলের জলটা আমার বি নলে গেল, নিয়ে কি হলো না, বি নলের জলের উচ্চতা বাড়লো, এর জলের উচ্চতাটা এই পর্যন্ত আছে, এর জলের উচ্চতাটা দেখো কত দূরে চলে গেছে। তাহলে কি, এই জলের উচ্চতা বাড়লো। আবার তিন নম্বর ক্ষেত্রে কি, আমি যখন এখানে এক ধরনের চাপ দিয়ে দিচ্ছি, এই এই যে নলটা আছে এই নলটার মধ্যে যখন এক ধরনের চাপ দিচ্ছি এবং এই চাপটা যখন এই দিকে যে জলটা যাচ্ছে সেই চাপটার সঙ্গে সমান হবে কিংবা তার থেকে একটু বেশি হবে, সেই ধরনের চাপটাকেই আমি বলছি অভিশ্রবণ চাপ। কেন না, এই এখানে এই জলটা এই যে পর্দাটা আছে, পর্দাটাকে যে হারে চাপ দিয়ে যাচ্ছে সে সমান হারে চাপ দেব তবেই না সে যেতে পারবে না। সেই যে সমান হারে চাপটা দিচ্ছি সেই চাপটাকেই আমাদের কি বলছে না অভিশ্রবণ চাপ বলছে। তাহলে পরে তোমাদের একটা কোশ্চেন আছে যে অভিশ্রবণ প্রক্রিয়া কি থামানো যায়, তোমাদের উত্তর কি হবে না, উত্তর হবে হ্যাঁ। কিভাবে হ্যাঁ, না এই পরীক্ষাটা যেটা দেখিয়েছি এই পরীক্ষাটা তোমরা দেবে এবং যদি পারো তো এই ছবিটা, এই যে ছবি, এই ছবিটা এঁকে দেওয়ার চেষ্টা করবে এক্সামে, এই ছবিটা এঁকে দেওয়ার চেষ্টা করবে। কেন না, এক্সামে যদি ছবিটা এঁকে দাও এবং এই এক্সাম্পলটা দাও এবং এই উত্তরটা লেখো, তাহলে তিনি খাতা দেখবেন, তিনি জানবেন যে তোমার ভালো করে পড়াটা রেডি আছে, তুমি এখানে পূর্ণ নাম্বার পাবে। তাহলে আমাদের হলো কি না অস্ফটিক চাপ আমরা বুঝলাম। এরপর আমরা কি বুঝবো, তোমাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে না, কোষ ও তার জলীয় পরিবেশে অভিশ্রবণ চাপের পার্থক্যে কি ঘটে।
কি ঘটে এক্ষেত্রে, আমি যদি দুটো দ্রবণেরই যদি ঘনত্ব একই রাখি, তাহলে কি হবে না কোনো দিকেই কোনো পদার্থ যাবে না, এইদিকেও কোনো পদার্থ আসবে না, এইদিকেও কোনো পদার্থ আসবে না। তাহলে এই পদার্থ যদি না যায়, তাহলে কি হবে না এই যে তরলের যে উচ্চতা বাড়া কমা হচ্ছে এটাও হবে না। আলটিমেট কি হবে না, ব্যাপন প্রক্রিয়া যেটা হচ্ছিল সেই ব্যাপন প্রক্রিয়াটা হবে না। এরপর আমরা যে দুটো একই ঘনত্ব বললাম, তাহলে দুটো একই ঘনত্বর যে দ্রবণ, সেই দ্রবণকে কিংবা বেশি ঘনত্বের দ্রবণ কিংবা কম ঘনত্বের দ্রবণ, এই দ্রবণগুলোকে কি বলে এই জিনিসগুলো জানতে হবে। কারণ আমাদের পরীক্ষায় যখন কোশ্চেন আসবে তখন আমাদের এইরকম কোশ্চেন আসতে পারে যে কাকে আইসোটনিক দ্রবণ বলে, কাকে হাইপারটনিক দ্রবণ বলে, কাকে হাইপোটনিক দ্রবণ বলে, এই ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে। তাহলে আমরা কি দেখবো না আইসোটনিক দ্রবণ কাকে বলে। দেখো এখানে যদি আমি একটা ছবি আঁকি ছোট্ট করে, তো আমি এইদিকে একটা দ্রবণ দিলাম, আমি এইদিকে অন্য আরেকটা দ্রবণ দিলাম, কিন্তু এই দুটো দ্রবণের গাঢ়ত্ব আমি একই রাখলাম, এই দুটো দ্রবণের গাঢ়ত্ব বা ঘনত্ব ঘনত্ব আমি একই রাখলাম। তাহলে কি হবে না, তাহলে এই দিক থেকেও কোনো কণা এইদিকে যাবে না, আর এই দিক থেকেও কোনো কণা এইদিকে যাবে না। এইবার এই যে কোনো কণা যাচ্ছে না, তাই এই দুটো দ্রবণকে একে অপরের কি বলা হবে না আইসোটনিক দ্রবণ। কেন আইসোটনিক? আইসো শব্দের এই যে অর্থ, আইসো শব্দের অর্থ হচ্ছে সমান। কোন ভাষায় না গ্রিক ভাষায়, গ্রিক ভাষায় আইসো শব্দের অর্থ হলো সমান। তাই এই দুটো দ্রবণকে আমরা আইসোটনিক দ্রবণ বললাম। কেন না ঘনত্ব সমান, সমানকে আমরা কি বলি না আইসো, এই আইসোটনিক দ্রবণ হলো। এবার আমরা বলছি না হাইপারটনিক দ্রবণ। এবার মনে করো যে এই যে কিশমিশের উদাহরণটা আমি দিলাম, সেই উদাহরণটা মনে করো। এখানে একটা কিশমিশ আছে, এখানে জল আছে। এই কিশমিশের ক্ষেত্রে দেখো দুই ধরনের দ্রবণ আমরা পাচ্ছি। এক কি না এক হচ্ছে এই কিশমিশের ভেতরের যে পদার্থটা আছে তার, আর এক হচ্ছে বাইরের যে জলটা আছে তার। তাহলে এখানে জলের ঘনত্ব কি, জলের ঘনত্ব হচ্ছে আমাদের কম, জলের ঘনত্ব কম, আর কিশমিশের ঘনত্ব এখানে বেশি। তাহলে যে ঘনত্বটা বেশি হবে যার, সেই ধরনের দ্রবণটা আমরা কি বলবো না এই দ্রবণটাকে আমরা বলবো হাইপারটনিক দ্রবণ, এই দ্রবণটাকে আমরা বলবো হাইপারটনিক দ্রবণ। এবং যার ঘনত্ব একটু কম হবে সেই দ্রবণটাকে আমরা বলবো হাইপোটনিক দ্রবণ। হাইপোটনিক দ্রবণ কেন হাইপার, কারণ গ্রিক শব্দ হাইপারের অর্থ হলো বেশি, আর গ্রিক শব্দ হাইপো এর অর্থ হলো কম। তাই আমরা একটাকে হাইপোটনিক বলছি, একটাকে হাইপারটনিক বলছি। তাহলে আমরা কি বুঝলাম না হাইপারটনিক দ্রবণ বুঝলাম, হাইপোটনিক দ্রবণ বুঝলাম, আর আইসোটনিক দ্রবণ বুঝলাম। এই দুই ধরনের দ্রবণ আমরা এখানে বুঝলাম, সরি তিন ধরনের দ্রবণ আমরা এখানে বুঝলাম। এরপর আমরা এই আইসোটনিক হাইপারটনিক দ্রবণ এগুলো বুঝে আমাদের কাজ কি, এগুলোর তো কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা দেখব। আমরা যদি দেখি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এই জিনিসগুলোর বিশেষ ধরনের কাজ আছে। কিভাবে বিশেষ ধরনের কাজ আছে, কারণ দেখো রক্তের রক্তের তো এক ধরনের ঘনত্ব হয়, এটা যদি আমার শিরা হয়, শিরার মধ্যে দেখো রক্ত আছে, সেই রক্তের এক ধরনের ঘনত্ব আছে। এইবার যখন আমাদের কোনো শরীর খারাপ হয় বা রোগ ব্যাধি হয় তখন কি হয় সেলাইন দিতে হয়। সেলাইনটা কি আসলে জল, জলের সঙ্গে আরো কিছু পদার্থ মেশানো থাকে, সাধারণত গ্লুকোজ মেশানো থাকে কিংবা নুন মেশানো থাকে। এই নুন কিংবা গ্লুকোজ কেন মেশানো হয় না মেশানো হয় এই যে তরল রক্ত, এই রক্তের যে ঘনত্ব, রক্তের ঘনত্বের সঙ্গে এই বাইরের থেকে যে তরলটা আমি দিচ্ছি এই তরলটার যে ঘনত্ব সেই ঘনত্বটা যাতে একই হয়। কেন একই হয়, কারণ হাইপোটনিক কিংবা হাইপারটনিক হলে কি হবে রক্তের কণাগুলো হয় ফুলে যাবে না হয় চুপসে যাবে, ফলে কি হবে আমাদের যে রোগ ব্যাধি সেই রোগ ব্যাধিটা আরো বেশি হয়ে যাবে।
তাই জন্যই এই বিপদটাকে এড়ানোর জন্য এই ধরনের দ্রবণ আমরা ব্যবহার করি। পরে দেখি না জীব জগতের ক্ষেত্রে কি কি আমাদের অভিশ্রবণ প্রক্রিয়া কি কি ভাবে কাজ করে, জীব জগতের কি কি ভালো করে এবং কেমন ভাবে করে। না আমরা যদি প্রথমে আসি উদ্ভিদ, আমরা দেখো তোমরা প্রথমে পড়েছিলে না উদ্ভিদের মূল, তো উদ্ভিদের মূল কিভাবে কাজ করে। না, উদ্ভিদের মূল পরিবেশ থেকে জল শোষণ করে এবং সেই জলটা কি হয় পাতায় পৌঁছে দেয়। তাহলে পরিবেশ থেকে যে জলটা শোষণ করছে সেই শোষণটা কিভাবে করছে, এই অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এই অভিশ্রবণ প্রক্রিয়াটা যদি না থাকতো তাহলে কি হতো, না উদ্ভিদ জল শোষণ করতে পারতো না, জল শোষণ করতে না পারলে উদ্ভিদ মরে যেত, আর উদ্ভিদ মরে গেলে কি হতো, আমরাও বেঁচে থাকতাম না, কারণ আমরা কার উপর নির্ভরশীল, উদ্ভিদের উপর নির্ভরশীল, তারাই খাবার তৈরি করে। তাছাড়াও বিভিন্ন ব্যাকটেরিয়া আছে এবং এই ব্যাকটেরিয়া গুলো কি দিয়ে তৈরি, বিভিন্ন কোষ দিয়ে তৈরি, আর কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজম মানে কি, প্রোটোপ্লাজম হচ্ছে একটা জলীয় অংশ বা জলীয় দ্রবণ। তাহলে এই ব্যাকটেরিয়ার কোষে যখন সেটা অন্য জায়গায় যায়, তো কোষের মধ্যে যে জলীয় দ্রবণ এবং বাইরের যে দ্রবণ, সেই দ্রবণ দুটোর ঘনত্বের যখন হেরফের হয়, তখন হয় ব্যাকটেরিয়ার কোষটা ফেটে যায়, কিংবা ব্যাকটেরিয়ার মধ্যে বাইরের যে জলীয় পদার্থ সেই পদার্থটা ঢুকে ব্যাকটেরিয়াটার ক্ষতিগ্রস্ত করে। এইভাবে কি হয়, এইভাবে আমাদের শরীরে যখন ব্যাকটেরিয়া ঘটিত রোগের উদ্ভব হয়, ব্যাকটেরিয়া ঘটিত এই যে রোগের উদ্ভব হয়, তখন এই যে রোগ, এই রোগগুলোর চিকিৎসা করতে আমরা পেনিসিলিন, সেফালোস্পোরিন এই যে ধরনের অ্যান্টিবায়োটিক গুলো দিই, এই অ্যান্টিবায়োটিক গুলো কি জন্য দিই, না ব্যাকটেরিয়ার সেল ওয়াল যাতে গঠন হতে না পারে এবং তার অভিশ্রবণ চাপের যে গড়বড় হয়, অভিশ্রবণ চাপের ঠিকঠাক হয় না এবং কোষ প্রাচীরটা তাদের ফেটে যাতে তারা মরে যায়, এবং তারা মরে গেলে কি হবে, আমাদের রোগ ব্যাধি যেটা হয়েছিল সেই রোগ ব্যাধিটা সেরে যাবে। এইভাবে আমরা চিকিৎসা বিজ্ঞানে অভিশ্রবণকে কাজে লাগাই। এটা বুঝলে, আশা করি বুঝেছো। যদি বুঝো তাহলে কমেন্ট করো, আর কমেন্ট করো আর তার সঙ্গে কি করবে, না তার সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যাও। চ্যানেলটার সঙ্গে কেন যুক্ত হবে, কারণ চ্যানেলটার সঙ্গে যদি যুক্ত হও তাহলে আমাদের পরের যে ভিডিওগুলো আসবে সেই পরের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। চলো পরের স্লাইডে দেখি যে কি কি হয়। তাছাড়াও দেখো এই অভিশ্রবণকে কাজে কোথায় লাগাইনি, এই অভিশ্রবণকে আমরা কাজে লাগাতে পারি যে আমাদের দৈনন্দিন জীবনের কিছু ঘটনা, সেই দৈনন্দিন জীবনের কিছু ঘটনায় অভিশ্রবণ এবং অভিশ্রবণ চাপের বিশেষ গুরুত্ব আছে। কার, না অভিশ্রবণ চাপের। কিভাবে, যেমন আমরা সবাই রসগোল্লা খেতে ভালোবাসি না, তো রসগোল্লা দেখবে তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয় না, পচে যায় না। কেন পচে যায় না, কারণ রসগোল্লার রসের যে ঘনত্ব, সেই ঘনত্ব ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল বা সেলের ভিতর যে দ্রবণটা থাকে সেই দ্রবণের গাঢ়ত্বের থেকে বেশি, গাঢ়ত্বের দ্রবণের থেকে বেশি হলে তাই তাকে আক্রমণ করতে পারে না, কারণ যদি আক্রমণ করে তাহলে তারা মারা যাবে। তাই রসগোল্লা সহজে পচে না। তাছাড়াও আমরা কি করি না, কাঁচা মাছের মধ্যে নুন মাখিয়ে দিই। এবার নুন মাখিয়ে দিলে কি হয়, বাইরের যে পরিবেশের দ্রবণ তার গাঢ়ত্ব বেশি হয়ে যায় বা ঘনত্ব বেশি হয়ে যায়। এবার ঘনত্ব বেশি হলে কি হয়, মাছের মধ্যেকার যে জলীয় অংশ সেই জলীয় অংশটা মাছের বাইরে বেরিয়ে আসতে থাকে, বাইরে বেরিয়ে আসতে থাকে এবং সেই মাছটা কিসে পরিণত হয়, না শুটকি মাছে পরিণত হয়। এরপর আমরা আরেকটা জিনিসও দেখি না, জর্ডনের যে ডেড সি আছে, জর্ডনের ডেড সির মধ্যে কোনো মাছ থাকে না, কিংবা রুই মাছ, যদি রুই মাছ কিংবা অন্য কোনো মাছ যদি আমরা চাষ করতে যাই সেখানে বাঁচবে না। কেন বাঁচবে না, কারণ সেই ডেড সিতে প্রচুর পরিমাণে লবণ আছে। এই দেখো ডেড সির আমি একটা ছবি তোমাদেরকে দিয়ে রেখেছি, এটা হচ্ছে ডেড সি। এই ডেড সিতে প্রচুর পরিমাণে লবণ তার জলের সঙ্গে মিশে আছে, এবং সেই জল যদি আমরা রুই কিংবা কাতলা মাছ ছেড়ে দিই তাহলে তার রুই কাতলা মাছের শরীরের ভেতরের যে জলীয় অংশ সেটা অনায়াসেই বেরিয়ে আসবে অভিশ্রবণ প্রক্রিয়ায়। এই অভিশ্রবণ প্রক্রিয়ায় বেরিয়ে এলে কি হবে, না তারা মারা যাবে। এইভাবে এই জন্যই সেই ডেড সির মধ্যে কোনো মাছ বাঁচতে পারে না। তাছাড়াও আরেকটা কি জিনিস, তাছাড়াও হচ্ছে আমাদের মধু, মধুতে তোমরা দেখবে যে মধু তাড়াতাড়ি নষ্ট হয় না। মধু নষ্ট কেন হয় না, মধুর গাঢ়ত্ব অনেক বেশি, ঘনত্ব অনেক বেশি,
তাকে নষ্ট করার জন্য যে ব্যাকটেরিয়াগুলো আক্রমণ করবে, সেই ব্যাকটেরিয়াগুলো এলেই তারা মারা যায়, এবং মারা গেলে কি হয়, মধু তাড়াতাড়ি নষ্ট হয় না। তাহলে এইভাবে আমরা দেখলাম অভিস্রবণ কাকে বলে, অভিস্রবণ চাপ কাকে বলে, কত ধরনের দ্রবণ হয়, সেই দ্রবণের কাজ কি, আমাদের শরীরের মধ্যে কি কাজ করে, জীব জগতের মধ্যে কি কাজ করে, আর আমাদের দৈনন্দিন ব্যবহারে কি সেগুলো কাজ করে। আজকের ক্লাসটা এই মতোই। তোমরা অনেক অনেক পড়াশুনো করো, অনেক ভালো থেকো। থ্যাংক ইউ। আর ক্লাসটাকে অনেক অনেক শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ।